I'm Captain Jack Sparrow. 31শে মে একটা ভীষণ ভালো নিউজ পাবলিশ হয়েছে। ভারত তার 100 টন সোনা যে ইউকে ব্যাংকে রাখা ছিল ফাইনালি এটাকে দেশে ফেরানো হচ্ছে। এটা ভেবে নেবেন না যে 100 টন সোনা, মাত্র এইটুকুই সোনা ছিল বিদেশে ভারতের, না, আরও অনেক সোনা আছে, আরও প্রায় 300 থেকে 350 টন, যা ধীরে ধীরে এগুলোকে ইন্ডিয়াতে নিয়ে আসার অলরেডি শুরু করেছি। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের দেশের জন্য। এতে অনেক টাকা বাঁচবে আমাদের দেশের। সবথেকে বড় ব্যাপার, ইন্ডিয়ার গোল্ড ইন্ডিয়াতেই থাকবে। এই পদক্ষেপ থেকে আত্মবিশ্বাস দেখানো হয় যে ভারত তার নিজের সম্পদের সুরক্ষা নিজেই করতে পারে। এই নিউজটা নিয়ে আপনাদের বেসিক কিছু প্রশ্ন থাকবে যা এক্ষুনি আমি ক্লিয়ার করব। নাম্বার 1, এই যে আর্টিকেলে দেখছেন 100 টনস অফ গোল্ড ফ্রম ইউকে টু ইটস ডোমেস্টিক ভল্টস ইন ইন্ডিয়া, এটা এমন কিছু না যে ইউকে ইন্ডিয়া থেকে 100 টন গোল্ড চুরি করে নিয়ে গেছিল, আমরা সেগুলোকে ফেরত আনছি না। আসলে ইন্ডিয়া নিজের ইচ্ছেতেই তার প্রচুর পরিমাণ সোনা বিদেশি ব্যাংকে রেখেছিল। যদি আপনি ভাবেন যে কেউ তার এত সোনা ইন্টারন্যাশনাল ব্যাংকে কেন রাখবে, তাহলে ধরুন আপনার কাছে 10 কেজি সোনা আছে। 10 কেজি সোনা প্রচুর হয়, আর আপনি একটু ভয় পাচ্ছেন এগুলোকে নিজের কাছে রাখবো নাকি অন্য কোথাও রাখবো, আমার কাছে কি সেফ থাকবে। তো আপনার কাছে একটা অপশান আছে ব্যাংকে রাখার। আমাদের দেশে SBI, অ্যাক্সিস বিভিন্ন ধরনের ব্যাংক আছে, আর এগুলোতে লকারের সিস্টেমও আছে। তো আপনি চাইলে এই সোনা লকারে রাখতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে। সেটা মান্থলি 5,000, 10,000 হতেই পারে। আমাদের RBI এর কাছে 822 টন সোনা আছে, আর এদের মধ্যে শুধু 308 টন সোনা যা আমরা দেশে রাখি, বাকি 514 টন সোনা ব্যাংক অফ ইংল্যান্ডে রয়েছে। নাম্বার 2, আপনাদের সবারই হয়তো মনে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে EU অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন আর USA, আপনারা সবাই জানেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এরা মিলে রাশিয়ান ডিপোজিটের সাথে কি করেছিল। ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার অনেক গোল্ড, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আরও অনেক সম্পদ ইউরোপ ও USA-তে ছিল। যখনই রাশিয়া ইউক্রেনের উপর অ্যাটাক করলো, তখন ইউরোপিয়ান ইউনিয়ন ও USA মিলে রাশিয়ার সব সম্পত্তি সিজ মানে দখল করে নিল। কাল ওরা যে কোনো দেশের সাথে অ্যাটাক করতে পারে। হাইপোথেটিক্যালি যদি একটা সিচুয়েশনকে ধরি যে আমরা কাল POK-তে অ্যাটাক করলাম ও সেটা দখল করে নিলাম, এইবার ওরা যদি মনে করে যে না, POK পাকিস্তানের কাছে থাকা উচিত, ইন্ডিয়া এটা ভুল করছে, আর তারপর ইন্ডিয়ান ডিপোজিটের সাথে যদি কিছু ভুলভাল করে, কোনোভাবে দখল করে নেয় বা সিজ করে নেয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য কোনোভাবে ঠিক না। কমেন্টে জানাবেন আপনার মতামত, ভারতের এই মুভটা কতটা ঠিক। বিভিন্ন মিডিয়া রিপোর্টে আপনারা হয়তো দেখেছেন কয়েক লক্ষ মোবাইল নম্বর বন্ধ করা হচ্ছে। এই আর্টিকেলে দেখতে পাবেন গভর্নমেন্ট এইমস টু ডিসকানেক্ট 6.8 লাখ মোবাইল কানেকশন টেক ফ্রডুলেন্টলি। এ ব্যাপারে গভর্নমেন্টকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য সাইবার ক্রাইমকে আটকানো। ল এনফোর্সমেন্ট এজেন্সি ও DOT মানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফ থেকে বলা হয়েছে যে তাদের ইনভেস্টিগেশনে একটা মোবাইল হ্যান্ডসেট থেকে 1 বছরে 4,000-এরও বেশি আলাদা আলাদা সিমের কানেকশন ছিল। তাই 28,220টি মোবাইল হ্যান্ডসেটকে ডিরেক্ট ডিসকানেক্ট করতে এবং 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখেরও বেশি মোবাইল কানেকশনকে রিভেরিফাই করতে বলা হয়েছে, যাতে সাইবার ক্রাইমকে যত সম্ভব আটকানো যায়। রিসেন্টলি একটা শপিং রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে চায়না ফেক অ্যাকাউন্ট বানিয়ে ইন্ডিয়াকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করছে। এই আর্টিকেলে দেখতে পাবেন ফেক সোশ্যাল মিডিয়া প্রোফাইলস টার্গেটিং 6 ব্যাকড বাই চায়না, মেটা রিপোর্ট। আপনারা সকলেই জানেন যে এই মেটা হলো মার্ক জুকারবার্গের কোম্পানি, যার আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো আছে। রিসেন্টলি মেটা তার ইনভেস্টিগেশনের পর দেখতে পেল যে বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যারা শুধুমাত্র খালিস্তান মুভমেন্ট নিয়ে পোস্ট করে, পাঞ্জাবে অরাজকতা ছড়ানো নিয়ে আলোচনা করে, তার উপর একটা ডিপ রিসার্চ করে এই আর্টিকেলটি পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ফেসবুক থেকে 37টি অ্যাকাউন্ট, 13টি পেজ, 5টি গ্রুপ এবং ইনস্টাগ্রাম থেকে 9টি অ্যাকাউন্টকে ব্যান করা হয়েছে। এই সব অ্যাকাউন্টগুলোর নেটওয়ার্কের উৎস হচ্ছে চায়না, যারা সারা পৃথিবীর শিখ জাতিকে টার্গেট করছে, ইনক্লুডিং অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, UK, পাকিস্তান ইত্যাদি। ফাইনালি আজ সারা বছরের GDP এর ডেটা পেশ করা হলো 2023-24 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের। আসলে কি হয়, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারকে 4টি কোয়ার্টারে ভাগ করা হয়, আর প্রত্যেকটি কোয়ার্টারে 3 মাসের ডেটা থাকে। আর এই ডেটা হচ্ছে এপ্রিল 2023 থেকে মার্চ 2024 পর্যন্ত। প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার 2 মাস পর এই ডেটা রিলিজ করা হয়। ভারতের GDP এর গ্রোথ রেট বেশিরভাগ ইকোনমিস্ট প্রেডিক্ট করেছিলেন যে এটা খুব বেশি হলে 7.6 থেকে 7.8%-এর মধ্যে থাকবে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে এই গ্রোথ 8.2%-এর বিশাল নাম্বারকে ছুঁয়ে ফেলল। এই রিপোর্টে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া Q4 GDP লাইভ আপডেটস, রিয়েল GDP এস্টিমেটেড টু গ্রো বাই 8.2% ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 অ্যাজ এগেনস্ট 7.0% ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2023। এখানে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি এই Q4-এর আলাদা এবং সারা বছরের গ্রোথ আলাদা কেন। আপনারা আগেই বলেছি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারকে 4টি কোয়ার্টারে ভাগ করা হয়, তো প্রত্যেকটি কোয়ার্টারে গ্রোথ রেট আলাদা আলাদা হয়। এখানে Q4 মানে হচ্ছে 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর এর গ্রোথ ছিল 8.2%, আর সারা বছরেরটা 4টে কোয়ার্টার মিলে গ্রোথ ছিল 7%।
পৃথিবীর সব ইকোনমি থেকে এটা অনেক বেশি, তাই ইন্ডিয়াকে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি বলা হচ্ছে।